আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন শান্ত পরিবেশ আমরা যা দেখতেছি, তো অনেকগুলো গরু একসঙ্গে খোলা মুক্ত আকাশে নিচে জলাশয়ের ভিতরে অল্প ছিপছিপ পানির ভিতরে গরুগুলো নিশ্চিন্তে ভাবে আছে। প্রিয় দর্শকবিন্দু, মুক্ত গরুগুলো ঘুরে বেড়াচ্ছে, কেউ ঘাস খাইতেছে, কেউ হালকা হাঁটতেছে, আবার কেউ বা আলিশাভাবে শুয়ে আছে। এই দৃশ্যগুলো আমাদের শেখায় প্রকৃতির সাথে মিলেমিশে থাকাই জীবনের আসল সৌন্দর্য। গরু আমাদের কৃষকের বন্ধু, আমাদের খাদ্যের উৎস, আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তর। শুধু একটি প্রাণী নয়, গরু হলো আমাদের জীবনের অংশ, আমাদের চলার পথ, আমাদের সবকিছু। আমাদের গ্রামের শ্বাস প্রশ্বাস এর সঙ্গে জড়িত আছে, আমাদের জীবিকার আলো, জীবিকার লেনদেন সবকিছু এর সঙ্গে মিশে আছে। প্রিয় দর্শকবৃন্দ, তো আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন কিভাবে ওরা নিজেদের মতো করে জীবন কাটাচ্ছে। কোনো তাড়াহুড়া নেই, কোনো চাপ নেই, শুধু প্রকৃতির ছন্দে বাঁচা। গরুরা যখন মুক্তভাবে চলে তখন ওদের শরীরে রক্ত চলাচল ঠিক থাকে, হজম শক্তি বাড়ে, দুধ উৎপাদনও স্বাভাবিক থাকে। প্রচুর পরিমাণ এদের পেশিগুলো শক্ত হয়, চলাফেরা, রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকে। বিশেষ করে এরা সুস্থ সবল থাকে। এদের এই দিনের আলো বাতাসে প্রকৃতির ভিতরে এদের জীবনের আহ নিজেকে কাটিয়ে নিয়ে যাওয়া বা জীবনকে উপভোগ করার ছন্দে থাকে এরা। আপনি জানেন কি, গরু একটা সংবেদনশীল প্রাণী। ওরা ভালোবাসা বোঝে, ভয় বোঝে, মায়া বোঝে, মহব্বত বোঝে, আবেগও এদের আছে। কিছু কিছু প্রাণী আবেগ নিয়ে থাকে, দেখবেন কিছু কিছু প্রাণী আপনি খাইতে দিতেছেন, খাইতেছে না, কিন্তু এরা কিন্তু এরকমই। আপনি ভালোবাসা মহব্বত করলে এরা অনেক ভালো থাকে। তাই খামারের মালিক বা কৃষক যদি প্রতিদিন ওদের একটু আদর করে, একটু কথা বলে, গরুরা তাতে আরো ভালো থাকে। সুখী গরু মানে উৎপাদনশীল গরু। আর মুক্ত, এখানে যেগুলো আমরা মুক্ত দেখতেছি, এদের তো কথা বললে বোঝাই লাগে না, কারণ এরা মালিকের অধীনে থাকে না, এরা নিজের মতো থাকে। আহ, এরা অনেক ভালো থাকে। যাই হোক, এই যে এরা মাটি ঘাস খাচ্ছে, এটাই ওদের প্রাকৃতিক খাদ্য। প্রকৃতিতে গরু নিজে বোঝে কোন ঘাসটা তাদের খেতে হবে, কোনটা নয়। সবুজ ঘাস ওদের শরীর ঠান্ডা রাখে, রক্ত পরিশোধন করে, দুধে ক্যালসিয়াম বাড়ায়। যারা খামারে গরু পালেন তাদের উচিত প্রতিদিন অন্তত 4 থেকে 5 ঘন্টা গরুকে মুক্তভাবে ঘাস খাওয়ানো। এটা আমাদের দেশে একটু কঠিনই হয়ে যায়, যেমন বহির্দেশে সবাই কিন্তু মুক্তভাবে গরু পালন করে। হ্যাঁ, আমরাও দেখি, আমরাও দেখি না তা না, আমাদের আশেপাশে আমরা দেখি যে মুক্তভাবে গরু পালন করা হয় শহরের ভিতরে। যেগুলো ময়লা আবর্জনা, বিভিন্ন প্রকার পচা খাবার খেয়ে এরা লালন পালন হচ্ছে বা মুক্তভাবে হইতেছে, তারপরেও কিন্তু এদের শরীর ভালো থাকে, অতটা চিকিৎসা লাগে না। এটা মুক্তভাবে থাকলে ভালো থাকে। যাই হোক, যারা খামারে গরু পালন করেন তাদের উচিত প্রতিদিন অন্তত 4 থেকে 5 ঘন্টা গরুকে মুক্তভাবে রাখা। এটা চেষ্টা করা যায় একটু বড় জায়গা হলেই। তো যাই হোক, পাশাপাশি খোল ভুসি, খড়, মিনারেল মিক্সার, লবণ ও পর্যাপ্ত পানি দিতে হবে। আমি আসি, পানি অনেক খামারি আছে বা অনেক গার্হস্থ্য আছে যারা গরুকে পানি খাওয়াতে চায় না, বা বলে যে পেট বড় হবে, মানে নানান কথা বলে থাকে। গরুর মোটা তাজা হবে না। আসলে আমাদের যেমন শরীরে 70 থেকে 60 ভাগ পানি দিয়ে আমাদের শরীর গঠন, ঠিক গরুরও তেমনি 60 থেকে 70 ভাগ পানি। যাই হোক, পানি হলো দুধের প্রধান উৎপাদন। যেমন আমরা দুধের মধ্যে কিন্তু প্রায় 85% আমরা পানি পেয়ে থাকি। তো পানি যদি গাভী যদি বেশি পান করে, অবশ্যই দুধ উৎপাদন ভালো হবে। এটা আমরা অনেকেই জানি না। যাই হোক, এটা ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন। 1 লিটার দুধে উৎপাদন প্রায় প্রায় 3 থেকে 4 লিটার পানি দরকার হয়। যাই হোক, গরুর স্বাস্থ্য ভালো রাখার জন্য সবচেয়ে গুরুত্ব বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা ও সঠিক যত্ন।
দেখেন, আমাদের মানুষের যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যথেষ্ট এবং ভালো আমরা মনে করি, ঠিক তেমনি আমাদের পশু, সেটা গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, আমরা যেটাই পালন করি না কেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেই হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে হবে না। আর বহির্বিশ্বে যেগুলো আমরা ভিডিও দেখতেছি, এদেরকে টাইম মোতাবেক এদেরকে খাওয়ানো হয়, এদেরকে ছেড়ে দেওয়া হয়, এদেরকে গোসল করানো হয়। কারণ এখানে যেগুলো আমরা ম্যাক্সিমাম গরু দেখতেছি, এগুলো গরু ফ্রিজিয়ান জাতের, যেগুলোর প্রচুর পরিমাণ গরম। আর যদিও বা আমাদের আবহাওয়ার সঙ্গে এরা ম্যাচিং নয়, ওরা ওদের দেশের সঙ্গে ম্যাচিং। আমাদের দেশে যেহেতু গরমের পরিমাণটা বেশি, সেহেতু আমরা দিনে নিচে পক্ষে একবার, দুইবার, তিনবার পর্যন্ত আমরা দিতে পারি, তাতে কোনো প্রবলেম নাই। গরুকে আমরা যত গোসল করাবো, যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যত এদেরকে খোলাভাবে মুক্তভাবে রাখার চেষ্টা করব, এরা ততই ভালো থাকবে। প্রিয় দর্শক বিন্দু, তাইলে আমরা গরুকে সুস্থ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা ও সঠিক যত্ন। আচ্ছা, গোয়াল ঘর যেন সব সময় বাতাস চলাচল থাকে। আমরা ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে যেটা দেখি, গোয়াল ঘর এমন ভাবে গোয়াল ঘর যেন আমরা ওখানে টিকতেই পারি না, এত গরম। গরমের দিনে তো আরো গরম, শীতের দিনে যাই হোক মেসিং হয়ে যায়। কিন্তু যে গোয়াল ঘরটা, আমাদের ঘর যেরকম জানলা থাকে, আমাদের ভ্যানিলিটার থাকে, সেরকম কিন্তু গরুর গোয়াল ঘরে থাকা প্রয়োজন, কিন্তু আমরা সেগুলো খেয়াল করি না। এরা আসলে বোবা প্রাণী, কথা বলতে পারে না। হ্যাঁ, আমরা ওইভাবে রাখি, তা আসলে এটা ঠিক না। যাই হোক, গোয়াল ঘরে যেন সব সময় বাতাস চলাফেরা করে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা আমরা বুঝতে পারলাম। মল মূত্র পরিষ্কার করা হয়। তো আমাদের আমাদের দেশে যেগুলো দেখবেন, এগুলোতে মলমূত্র কোদাল দিয়ে টেনে নেওয়া হয়, আর কিছুই করা হয় না, ধুয়ে দেওয়া হয় না। অনেক অনেক খামারিরা করে, যাই হোক, কিন্তু তেমন একটা করা হয় না। কিন্তু বহির্বিশ্বে আমরা বাহিরে যখন খামারগুলো দেখি, তো ওগুলো খামারে কিন্তু কোনো পায়খানা, প্রস্রাব তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে ফেলে দেওয়া হয়। যাই হোক, আমরা গরু যখন পালবো একজন খামারির, এইগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং শুকনো বিছানা থাকতে হবে। আমরা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় গরু যেখানেই থাকে ওখানেই আমরা ওদেরকে রাখে দেই। বিশেষ করে পরিষ্কার করি না আমরা। এখানে একটা বিষয় যে পানিতে ধুয়ে ফেলে দেওয়ার পরে এটা যদি মোছা যায়, শুকনো রাখা যায়, হ্যাঁ, আর সপ্তাহে 2-3 বার জীবাণুনাশক দিয়ে এগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজন। অনেক সময় আমরা দেখি গরু হঠাৎ খাওয়া বন্ধ করে দেয় বা দাঁড়াতে চায় না, অনেক সময় এরকম হয়। খামারিরা দুশ্চিন্তায় পড়ে যায়, ডাক্তারদেরকে ডাক দেয়। এগুলো রোগের প্রাথমিক লক্ষণ সাধারণত কিছু রোগ, যেমন এফএমডি, এলএসডি, ম্যাস্টাইটিস, এগুলো খামারে দেখাই যায়। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এগুলো ভাইরাস জনিত রোগ। এগুলো নিয়ন্ত্রণ বা এগুলো যদি আমরা না জানি, তাইলে কিন্তু হবে না। বিশেষ করে গরুর ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা দেখি। আর আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম এলএসডি প্রতি বছরই হইতেছে। আর এখন এফএমডি একটু কমে গেছে, খুরা রোগটা আমরা হরহামেশাই দেখতেছি না, কয়েকটা এলাকাতে আসলেও দেখা যায় যে সব এলাকাতে আসতেছে না। যাই হোক, সবাই এখন বোঝে, কীটনাশক ছেটাই, সরি, জীবাণুনাশক ছেটাই, পরিষ্কার করে গোয়াল ঘর। তো এতে সবাই সচেতন আছে, পরিষ্কার রাখতেছে, যে কারণে রোগবালাই হইতেছে না। তবে এফএমডি প্রতি বছর অন্তপক্ষে 2বার করা দরকার। আর এলএসডি যেটা আমরা প্রতিবার যেটার সম্মুখীন হইতেছি, আমাদের বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হইতেছে, সেটার জন্য আমাদের ভ্যাকসিন করতে হবে। এটা নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই ভ্যাকসিন করতে হবে। আর এখন এখন বড় গরুর চাইতে এখন আমরা বাছুরে দেখতেছি। বাছুরের জন্য আমি যেটা বলি সবাইরে, যে একদিনের বাচ্চা হোক না কেন, একে এলএসডি ভ্যাকসিন করতে হবে। আর বাছুরের মৃত্যুর সংখ্যা কিন্তু 50-50 হয়ে যায়। এই পশুটা ধকল সহ্য করতে পারে না, এলএসডি হইলে মারা যায়। আর মেস্টাইটিস যেটা দুধের গরুর হয়, আমরা আমরা সচেতন না, আমরা টাইম মোতাবেকও দুধ দোয়াই না। যে কোনো সময় পাইছি, ঠিক আছে, আমরা দুধ দোয়াই। তো আসলে আমরা যে পাত্র বা যে ইয়েগুলো আছে, এগুলো পরিষ্কার করি না, বা বাটগুলো আগে আমরা
জীবাণুনাশক দিয়ে আমরা পরিষ্কার করে নিই না, যে কারণে আমাদের খামারিরা বা আমাদের দেশে মেস্টাটাইটিসটা বেশি হয়। কিন্তু বাহির দেশে হলেও হঠাৎ মঠাৎ দেখা যায় মেস্টাটাইটিস। তো যাই হোক বন্ধুরা, প্রতিটি কৃষকদের এগুলো জানা খুবই প্রয়োজন। সময় মোতাবেক ভ্যাকসিন ও কীটনাশক দিলে গরু অনেক রোগ থেকে জীবন জীবন বাঁচে। যাই হোক, আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হব না, কারণ আমাদের সম্পদ, আমাদের অর্থনৈতিকভাবে চলতে হলে আমাদের গরু প্রয়োজন আছে। গরু ছাড়া তো আমাদের অর্থনৈতিক আমরা কোনো কিছু চিন্তাই করতে পারি না। যাই হোক, গরুর মানসিক ও শারীরিক সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। আপনি কি খেয়াল করেছেন কিনা, গরুগুলোর চোখে এক ধরনের শান্তি আছে। ওরা যখন মুক্ত থাকে তখন মানসিকভাবে আহ স্বস্তিতে থাকে। যাই হোক, কিন্তু আমরা যারা গরু পালন করি, আমরা ম্যাক্সিমাম দেখা যায় যেখানে অবস্থান করতেছে ওখানেই রাখি, ও যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই পায়খানা, ওখানেই পেশাব, আমরা সরাইও না, ওখানেই আমরা রাখে দেই। হ্যাঁ, কিন্তু এরা তো কথা বলতে পারে না, এরা এগুলো কষ্ট সহ্য করে নাই। তো যাই হোক, আমি একটা কথা বলবো যে আপনি আপনার পশুর সঙ্গে কথা বলেন, তাদের মন মানসিকতা ভালো থাকে এরকম কাজ করেন, তাদেরকে গোসল করিয়ে দিন, তাদের সঙ্গে কথা বলেন। গরুরা মানুষের মতো চাপ অনুভব করে, এরা কিন্তু মানুষের মতো চাপ অনুভব করে, আবার মানুষের মতো আনন্দ ফিল করে। যদি ওদের জোর করে দহন করা হয় বা অস্থির অস্থির পরিবেশে রাখা হয় তাহলে দুধ কমে যায়। কিন্তু আমরা কিন্তু দেখি যে অনেক সময় যে কোনো পরিবেশে খাবার না দিয়েই আমরা দহন শুরু করে দিই, কিন্তু এটা আসলে কিন্তু ঠিক নয়। আপনি আপনার পশুকে যখন আপনি দুধটা দোয়াবেন, তখন তখন একটা টাইম, যে টাইমটা গরু অটোমেটিকলি বুঝবে যে এই টাইমে আমার গরুর মালিক আমাকে দুধ দহন করবে। আবার আপনি যখন দুধ দোয়াবেন তার আধা ঘন্টা আগে পানি খাওয়ান, গমের ভুসি খাওয়ান, গমের ভুসিতে কিন্তু দুধের প্রোডাকশন বাড়ে। তো আমরা যদি এগুলো ফলো করি বা এগুলো নিয়ে আমরা যদি একটু টেক কেয়ার করি, তাহলে আমাদের পশু ভালো থাকবে, আমরা দুধ উৎপাদনও ভালো পাবো। কাঁচা ঘাসের অবশ্যই দরকার আছে, প্রয়োজনীয় আছে। কাঁচা ঘাসের মাধ্যমে দুধের প্রোডাকশন বাড়ে, পানির মাধ্যমে, ভুসির মাধ্যমে। আমরা আমাদের গরুকে যত যত্ন, নরম ব্যবহার বা নিরিবিলি পরিবেশ দিতে পারবো, ততই আমাদের পশুর জন্য খুব ভালো হয়। আমাদের মনে রাখতে হবে, গরু কেবল সম্পদ নয়, গরু কেবল সম্পদ নয়, এটি আমাদের একবারে কাছের একটা প্রাণী, যেটা আমরা ওদের সঙ্গে আমাদের অনুভব, আমাদের কথাবার্তা, আমাদের সবকিছু আমরা ওদের সঙ্গে পরিবেশগতভাবে আমরা ওদের সঙ্গে থাকি। তো আমাদের পাশে আমাদের সঙ্গে থাকে এই গরুগুলো। তো দেখুন, মায়ের পাশে ছোট বাচ্চা খেলছে, এই সম্পর্কটা এতটাই গভীর যে মা গরু তার বাছুরের ডাক চিনে ফেলে। যত গরু ভিড়ে থাকুক না কেন, একটা মা কিন্তু তার বাছুরকে চিনতে পারে। এখানে আমরা যে বাছুরগুলো দেখতেছি, এই বাছুরগুলো তো তার মা যখন মায়ের সঙ্গে থাকে, যে মায়ের দিকে তাকায়, তো মা, আমরা মানুষরা যেমন মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক, ঠিক তেমনি একটা গরু একটা বাছুরের সঙ্গে কিন্তু এরকম ভালো সম্পর্ক কন্টিনিউ করে। তো আমরা একটা জিনিস চেষ্টা করব যে অন্তপক্ষে 5 মাস পর্যন্ত মায়ের আশেপাশে রাখার চেষ্টা করব। এখানে আমরা দুধ যদি ছাড়াতে পারি ভালো, আবার দুধ যদি মায়ের খায় তাও খাওয়ানো যাচ্ছে। আমাদের দেশে তো এইভাবে ব্যবস্থা নাই যে আমরা আলাদাভাবে পালবো, তো একসঙ্গেই থাকে। তো অনেক গরু দেখা যায় যে 1 বছরও পার হয়ে যায়, এরকমও আমাদের কাছে আছে যে আর হিটে আসতেছে না, এরকম হয়। তো আসলে মাতৃত্ববোধ এমন একটা বিষয় গবাদি পশুর ভিতরে, আমাদের আমাদের যেরকম মাতৃত্ববোধ আছে, ঠিক গরুরও তেমনই আছে। তো এই কারণে আমি বলবো যে আমরা সবাই চেষ্টা করব গরুকে আলাদা রাখার চেষ্টা করব 5 মাস বয়সের পর থেকে। যদিও বা সম্ভব হয় না, তারপরে আমরা একটু চেষ্টা করি। তো এখানে আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে মায়ের পাশে ছোট বাচ্চাটা খেলছে, এই সম্পর্কটা এতটাই গভীর যে মা গরু তার বাছুরের ডাক চিনে ফেলে। যত সহজে মানুষ চিনতে পারে, ঠিক অত সহজে গরুর ভিড়ে গরুরাও তার বাছুরকে চিনতে পারে। বাছুর জন্মের পর প্রথম দুধ কোলেস্ট্রম খাওয়ানো খুব জরুরি। এই দুধে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা,
কোলোস্ট্রাম অর্থাৎ আপনার শাল দুধ, যেটা বলি যে আহ, গরু যখন প্রসব করে তার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে যে দুধটা আমরা দহন করি বা বাচ্চাটা টেনে টেনে খাই, এটা আসলে শাল দুধ। এটা আমাদের গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা বাছুরের জন্য খুবই প্রয়োজন। এখানে আমাদের বাছুরকে খাওয়ান দিতে হবে, সবসময় একটু লাগে দিতে হবে, এবং এটা দুয়ে দুয়ে বাচ্চা খাওয়ানো না গেলেও এগুলো এগুলো বাচ্চার জন্য খুবই প্রয়োজন, যা বাছুরের সুস্থ রাখতে সহায়তা করবে। আচ্ছা, কৃষকরা যদি এই নিয়মটা মেনে চলে তাহলে বাছুরের মৃত্যুর হার কিন্তু অনেক অংশে কমে যায়। এই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি থাকে তাইলে বাছুর কিন্তু খুবই ভালো থাকে, খুবই স্বাভাবিক থাকে। আর আমরা আর একটা জিনিস কিন্তু ভুলে যাই, সেটা হলো যে আমাদের বাছুর যখন পৃথিবীতে আসে তার 5 থেকে 10 দিনের মধ্যে আমরা কিন্তু যারা আমরা মাঠ কর্মী, যারা আমরা মাঠে কাজ করি, তারা কিন্তু পশুকে কৃমিনাশক করতে বলি বা বাছুরকে কৃমিনাশক সিরাপ বা পাউডার দিতে বলি। এটা অনেক গার্হস্থ্য বা অনেক খামারিরাই করে না। এটা কেন করে না আমি আমার বুঝে আসে না, কিন্তু এই যে একটা বাছুর বা একটা গরুর এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতে হবে, এটা এটা আমরা কেউ বুঝতে চাই না। আর ওর যে বড় হওয়া, ওর যে গ্রোথের যে বিষয়টা, মাংস লাগা বা ওদের শরীরে, আমরা অনেক সময় এরকম দেখি যে একটা বাছুর প্রসব করার পরে বাছুরটা মাটি খাইতেছে, বাছুরটা মাটি চাটতেছে, বাছুর পায়খানা করতেছে, বাছুর মাটি খাইতেছে, এরকম নানা প্রশ্ন আসে। তা আমি এইটা একটা কথা বলবো যে আমরা 5 দিন থেকে 10 দিন বা 15 দিনের বাছুর, সর্বোচ্চ 21 দিন, এর মধ্যে যদি আমরা বাছুরটাকে কৃমিনাশক সিরাপ বা পাউডার দিই, তাইলে দিলে তারপরে যদি আমরা, এটা আসলে কেন করে বাছুরটি, কেন মাটি খাইতেছে বা মাটি চাটতেছে কেন, এটা হওয়ার একটাই কারণ হয়ে থাকে, সেটা হচ্ছে এদের রক্ত স্বল্পতা, আয়রনের সমস্যা। যে কারণে আমরা যদি বাছুরগুলোকে আমরা যদি কীটনাশক সিরাপ দেওয়ার পরে আয়রন জাতীয় ঔষধ আছে, লিকুইড আছে, এগুলো যদি আমরা ওদেরকে খাওয়াতে পারি ওয়েট অনুসারে 10 থেকে 15 মিলি করে প্রতিদিন যদি খাওয়াতে পারি, দেখা যাবে যে 7 থেকে 10 দিন, 10 দিন থেকে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ বাছুরটি মাটি খাওয়া বন্ধ করবে। এটা আমরা অনেকেই জানি না। আমরা অনেকের সময় এরকমও দেখছি যে বাছুরকে আটকে রাখছে, বোমাই দিয়ে রাখছে, মুখে যে কোনো কিছু একটা দিয়ে রাখছে। আমরা যদি জিজ্ঞেস করি, না বাছুর মাটি খাইতেছে তাই এরকম করে রাখছে, কিন্তু তারা কিন্তু কখনোই সচেতন নয় বা জানার চেষ্টা করে না আসলে বাছুরটা হওয়ার পরে এরকম করে। আবার অনেকে বলে এরকম হয়, বাচ্চা হওয়ার পরে বাছুর গুলো এরকম ভাবেই খাওয়া দাওয়া করে, আমরা এরকম মানুষের মুখে আমরা শুনি, কিন্তু আসলে না। যখন আপনার বাছুরটি হওয়ার পরে আপনি 5 থেকে 21 দিনের মধ্যে যখন আপনি কৃমিনাশক সিরাপ দিবেন, তখন আপনার বাছুরটা কিন্তু কৃমি মুক্ত হবে, মায়ের পেটের থেকে কৃমি নিয়ে আসে। আর আরেকটা বিষয় আমরা যেটা অনেকেই বিশ্বাস করতে চায় না, অনেকেই বিশ্বাস করি বা অনেকেই কাজ করে নেই, যে গর্ভ অবস্থায় কৃমিনাশক করা যাবে না, এটা একবারে ভুল ধারণা। এখনকার সময়ে সেট অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা কিন্তু গর্ভ অবস্থায় ব্যবহার করতে পারি এবং খুবই নিরাপদ, এতে বাচ্চার কোনো ক্ষতি হয় না। আর আমি যে প্রসঙ্গে আসছিলাম যে মায়ের পেটের থেকেই বাছুরটা যখন হয়, তখন ওই বাছুরটা কিন্তু মায়ের পেট থেকে কৃমি নিয়ে চলে আসে, যে কারণে আমাদের 5 থেকে 21 দিনের মধ্যে বাছুরটার কৃমিনাশক সিরাপ অথবা পাউডার দেওয়া খুবই প্রয়োজন। আচ্ছা, তারপরে যখন ওর 2 থেকে আড়াই মাস বা 3 মাস বয়স হলো, তখন আমরা ওর ওয়েট অনুসারে আমরা ট্যাবলেট সাজেশন দিই, ট্যাবলেট প্রয়োগ করতে হবে। তারপরে যখন 5 মাস 6 মাসে চলে যায়, তখন আমরা ওর ওয়েট যদি ভালো হয় তাইলে আমরা ওকে ইনজেকশন করতে বলি। আর ইনজেকশনে আল্লাহর রহমতে যত কৃমি আছে, গবাদি পশু গরুর, বিশেষ করে গরুর অনেক কৃমি, সে কারণে আমরা সবাইকে বলি কৃমিনাশক ইনজেকশন করতে। তো এগুলো যদি একজন খামারি যদি খেয়াল করেন বা তারা যদি এগুলো বহির্বিশ্বে বা বাহিরের দেশে কিন্তু তারা প্রতিনিয়ত এগুলো করে, যা আমাদের দেশেও এগিয়ে গেছে, এগিয়ে যায়নি তা না, জানে না তা না, সবাই টুকটাক জানে এবং ফলো করতেছে, যেটা আমরা দেখতেছি। আচ্ছা, আমি আর একটা বিষয় নিয়ে একটু গাবি নিয়ে আলোচনা করি, যেটা অবশ্য আমার দর্শক বিন্দুর জন্য বা আমার যারা ভিডিওটা দেখবে এতক্ষণ ধরে তাদের জন্য হয়তো ভালো হবে। দুধ দহনের সময় অনেকেই গরুর স্তনের
পরিচ্ছন্নতা খেয়াল করে না। অবশ্যই জীবাণুনাশক দিয়ে গাভীটির ওলানটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, নিজের হাত পরিষ্কার করে নিতে হবে। আর যে পাত্রে দুধ দহন করা হবে সেটা বালতি হলে বালতিটা জীবাণুনাশক নিয়ে পরিষ্কার করা উচিত। যদি আমরা পরিষ্কার না করি দেখা যাবে যে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো পরিষ্কার করে না, কিন্তু দুধের মান ও ম্যাস্টাইটিস প্রতিরোধের জন্য টিট ডিফিং, যেটা আমি এর আগে বললাম যে জীবাণুনাশক করা, টিট ডিফিং এর অর্থ এখানে আসতেছে খুবই গুরুত্বপূর্ণ। দহনের আগে ও পরে স্থান পরিষ্কার করা, ডিফিং সলিউশন ব্যবহার করতে হবে। এখানে আমি ওই যে যে মানে যে বিষয়গুলো বললাম এগুলো। আচ্ছা, পরিষ্কার হতে দহন করলে গরু আরাম পায়, দুধ বেশি দেয়। দেখেন, গরু আরাম পায় বলতে গরুর বিষয়টা হচ্ছে কি আমরা মাথায় নেওয়া খুবই জরুরি বিষয়। সেটা হলো গরুটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, আরামদায়ক ভাবে তাকে যদি আমরা হালকা কুসুম গরম পানি দিয়েও যদি আমরা ওলানটাকে ধুয়ে নেই, তাহলে কিন্তু ওই আরাম ফিল করবে বা দুধটা দোহাতে দিবে, এবং মন মানসিকতা ভালো থাকলে অটোমেটিকলি সে তার উজাড় করে তার মালিককে দুধ দেবে। কিন্তু আমরা এটা এটা তো ভাবি না, করি না। আমরা কি করি, দুধ দোহনের পরে আমরা পশুটাকে খাবার দিই। তার আগে যদি আমরা প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে গরুটাকে পর্যাপ্ত পরিমাণ পানি, পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার বা ঘাস জাতীয় খাবারও যদি আমরা দিই, টাইম মোতাবেক খাবারটা দিলাম এবং ঠিক টাইম মোতাবেক আমরা যদি দুধ দহন করি, গরুটা আরামে থাকবে বা গরুটা প্রস্তুত হয়ে থাকবে যে এখন আমার মালিক আমার কাছ থেকে দুধ দহন করবে। সে একটা মন মানসিকতায় একটা ফিলিংস থাকবে, তখন অটোমেটিকলি কিন্তু দুধ ইনশাল্লাহ বাড়বে, ভালো হবে। অনেকেই আছেন বলেন যে আমাদের দুধ কমে যাচ্ছে, আমার গরুর দিন দিন দুধ কমেই যাচ্ছে। তো আমরা এগুলো বিষয় কখনো খেয়ালই করি না। এগুলো বিষয় যদি আমরা খেয়াল করতাম তাইলে এই সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হইতাম না। তো আমি সবাই একটা কথা বলি, বা আপনারা অন্তপক্ষে একটা গরুকে দুধ দহনের আগে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো পানি পান করান। তাদেরকে যেটুকু আপনার সামর্থ্য অনুসারে দানাদার খাবার দেন, দেওয়ার পরে প্রস্তুতি নিয়ে একই টাইমে সকাল বিকেল আপনারা দুধ দহন করবেন। আর অবশ্যই দিনে 2 বার দুধ দহন করাটা খুবই জরুরি একটা বিষয়, যেটা আমরা করি না। তো আমাদের কৃষক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে, রোদে পুড়ে বৃষ্টি ভিজে ওদের যত্ন নেয়, কিন্তু সঠিক যত্নটা নিতে পারে না, বিদায় কিন্তু আজকে আমাদের এইরকম অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই কিছু না কিছু উপকারে আসবে। তো ধৈর্য সহকারে আরো কিছু কথা শুনেন, যেটা আপনার পশু পালন করার জন্য বা আপনার পরিচর্যার জন্য বা আপনি গরু কিভাবে পালতে পারবেন, এই ভিডিওটাতে আপনারা সব বুঝতে পারবেন। যদিও বা আমি অনেক কথা, পুরো কথাই শেষ পর্যন্ত চলে আসছি। তো এগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন। তারপরেও আমি রিপিট করতেছি, আমরা অনেকেই জানি এই বিষয়গুলো, যে আমরা গরু কিভাবে লালন পালন করব। আর আমরা অনেক বিগত কাল থেকে গরু পালন করে আসতেছি, অনেক সময় ভুল ত্রুটিও হয়। তো এই ভিডিওর মাধ্যমে আমি এগুলোই আসলে বারবারে বলতেছি। কেন বলতেছি, আমাদের অর্থনৈতিক ভাবে কিন্তু আমরা একটা গরুকে যখন আমরা লালন পালন করি, এখান থেকে যে আমরা দুধের প্রোডাকশন পারি, এই জন্য আমি দুধ নিয়ে বেশি কথা বলতেছি। এই দুধের প্রোডাকশন যখন আমরা বেশি পাই, তা আমাদের কিন্তু অর্থনৈতিক ভাবে আমরা স্বাবলম্বী হই, গরুটার জন্য ভালো কিছু খাবারের ব্যবস্থা করি, আমাদের সংসারের পিছনে দুধের অর্থটা আমরা ব্যয় করতে পারি। বা আমরা একজন কৃষক, যে আমাদের সারাদিন কিন্তু পরিশ্রম এই গরুর পিছনেই বেশি যায়, আমাদের আবাদি জমিগুলো আছে জমির পিছনে যায়, কিন্তু আমাদের সঠিক জ্ঞান না থাকার জন্য অনেক কিছু আমাদের ভুল হয়। যে যারা এই ভিডিওটার মাধ্যমে তারা বুঝতে পারবেন যে আমাদের কিভাবে আমরা কিভাবে গরু পালন করব, কিভাবে সঠিক টাইমে খাবার দেবো, কিভাবে কি করবো, এগুলো ইনশাল্লাহ আমি বলছি। সবাই মনোযোগ সহকারে শুনছেন। যদি বা পুরোটা ভিডিও শুনে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ, ভালো। তো যাই হোক, আমাদের কৃষক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ওদের যত্ন নেয়। তাদের এই পরিশ্রম বাংলাদেশের দুধ, মাংস, সার আর অর্থনৈতিক উভয় উৎপত্তি হয় আর কি, অর্থনৈতিক ভাবে। তাই আমরা যারা চিকিৎসক, আমরা যারা সমাজ সেবক, সমাজের মানুষ, সবাইকে কৃষকের পাশে দাঁড়াতে হবে, পরামর্শ দিতে হবে, সচেতনতা হতে হবে। সেটা আমি
এই কথাটা আমি কাদেরকে বলবো? যারা আমরা পশু চিকিৎসক, যারা যারা মাঠে ঘাটে আমরা গবাদি পশু চিকিৎসা করে থাকি, যারা আমরা গরুর কথা শুনলেই সেখানে যাই, গরুর ভালো মন্দ মালিককে বলি, রোগ বালাই নিয়ে ট্রিটমেন্ট করি। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা আপনাদের যতটুকু জ্ঞান আছে, যতটুকু শিক্ষা, যতটুকু আপনারা মার্কেটে বেড়ান, যতটুকু আপনারা জানেন বা রিসার্চ করেন, আপনারা খামারিদেরকে, আপনারা কৃষক ভাইদেরকে, আপনারা গাড়িস্থদেরকে এগুলো জানানোর চেষ্টা করবেন। কারণ আপনার কথাতেই তারা মডিফাইড হবে, তারা পশুকে ভালো রাখবে, পশুকে ভালো কিছু খাওয়াবে, পশুর কাছ থেকে ভালো কিছু নিবে, দেন সেখান থেকে আপনার কাছে ট্রিটমেন্ট করবে, সেখান থেকে আপনিও কিছু উপার্জন করতে পারবেন। এখন আমরা কিন্তু মানুষরা একে উপরে কিন্তু নির্ভরশীল, সেটা আমরা এখন সবাই জানি। আমরা যদি মানুষের যদি সাহায্য না করি, মানুষকে যদি ভালো না বাসি, মানুষকে যদি আমরা তাদেরকে যদি তাদের মতো করে বুঝাতে না পারি, তাহলে এটা কিন্তু আমরা একজন মাঠ কর্মী, আমরা একজন পশু চিকিৎসক হয়ে কিন্তু এখানে ব্যর্থতা। কারণ আমাদের কথাগুলো তারা কিন্তু মানে নেই, বা আমাদের কথা মতো তারা কিন্তু চলাফেরা করে। তো আমরা এখানে, আমার কথা আসতেছে, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতেছি, যেখানে আমরা বহির্বিশ্বে যে গরুগুলো দেখতেছি তারা মুক্ত হয়ে পালতেছে, ওদের হিসেব আর আমাদের হিসেব করলে হবে না। তো আমরা বৈজ্ঞানিক ভাবে যেগুলো কথা জানবো, রিসার্চ করব, এগুলো আমরা আমাদের গ্রাম মহল্লায় বা আমরা যারা গরু পালন করি তাদের সামনে এগুলো কথা আমরা অবশ্যই তুলে ধরবো। প্রিয় দর্শকবৃন্দ, একেবারে শেষ প্রান্তে চলে আসছি, ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, অনেক কথাই বলছি, এর ভিতরে কিছু ভুল ত্রুটি হইতে পারে, তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি আমার মন থেকে তাদেরকে, আসলে এখানে আমি আমার কথা বলা বা আমার গবাদি পশু, এখানে যে কি আমি গবাদি পশু একজন ছোট চিকিৎসক, আমি এলাকায় 2-4-10টা গরু দেখে থাকি, যে কারণে আমার এগুলো কথা বলা। তো আমার ভিডিও হয়তো অনেকেই দেখবে না তা না, 2-1 জন দেখতে পারে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আমরা সব কিছু করি, আমরা যেটুকু জানি মানুষকে জানানোর চেষ্টা করি। এই ভিডিও থেকে আমরা যা শিখবো সেটা যেন অপর এক বন্ধুর কাছে বা অপর এক কৃষক ভাইয়ের কাছে বা তাদের সঙ্গে আমরা আলোচনা করতে পারি। দুধ দোয়াবো কিভাবে, আমরা গরুর বাছুর হলে কৃমিনাশক করতে হবে, বাছুর কেন মাটি খায়, এগুলো সচেতন করে দিলে তারা অবশ্যই 10 জনকে বললে অন্তপক্ষে 5 জন সেটা শুনবে, যেটা কারণে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে, আমাদের অর্থনীতি এগিয়ে যাবে, আমরা পুষ্টিসম্মত সুষম খাবার পাবো, যেখান থেকে আমরা মিষ্টি, দই, ঘি, নানা প্রকার জিনিস, আমাদের গরু কিন্তু এমন একটা প্রাণী, গরুর সমস্ত জিনিস আমাদের কাজে লাগে। গরুর মল থেকে শুরু করে গরুর মাংস, চামড়া, গরুর শিং, গরুর সমস্ত কিছু এ টু জেড আমাদের প্রয়োজন, যে কারণে আমাদের সঠিক ধারণা থাকা খুবই প্রয়োজন। প্রিয় দর্শকবৃন্দ, আমার এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, সেটা আমি বলেছি যে আমি পশুকে ভালোবাসি, আমার মতো আপনারাও ভালোবাসবেন পশুকে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সৃষ্টিকর্তা আমার আল্লাহ তাআলা, আপনি একজন মানুষকে ভালোবাসলে যেরকম আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহর সৃষ্টি গরু, বাছুর, ভেড়া, বরকি যেটাই হোক, ওদেরকে যদি আপনি ভালোবাসেন, আপনার আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্টি হবে। এবং এর বিনিময়ে আমরা যে পশুটা পালন করি, যে খাওয়াই, যেটুকু ওদের প্রতি শ্রম দেই, পরিশ্রম দিয়ে, এইটা আল্লাহ তাআলা কিন্তু খুশি হয়। আর এইটার বিনিময় কিন্তু আমরা অবশ্যই পাবো। এখানে তো আমরা গরু পালন করে বা অর্থনৈতিক ভাবে কিন্তু আমরা অবশ্যই স্বাবলম্বী হচ্ছি, এটা কিন্তু শুধু এখানেই থমকে নয়, আমরা যখন মারা যাব, আমরা যে পশুকে ভালোবাসতাম, পশুকে ভালোবাসি, এইটা কিন্তু আল্লাহ তাআলা এর বিনিময় কিন্তু আমাদেরকে দেবে, এটা ইনশাল্লাহ আমরা পাবো। মৃত্যুর পরে আমরা কতটুকু প্রাণীকে ভালোবাসছি, প্রাণীর দিকে খেয়াল করছি, আমরা এইটুকু সমস্ত কিছু আল্লাহ তাআলা তুলে ধরবে। তো একদিকে যেমন আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাইতেছি, একদম আমাদের অর্থনৈতিক ভাবে আমরা
স্বচ্ছ আমরা আমাদের হালাল উপার্জন হইতেছে, মাংসর পুষ্টির পুষ্টির ব্যবস্থা করতে পারতেছি, বাজারজাত দুধ উৎপাদন করতে পারতেছি আমরা। আমাদের দেশে পুষ্টিহীনতায় অনেক মানুষ আছে, অপুষ্টিহীনতায় ভুগতেছে। যদি আমরা যদি দুধ উৎপাদন বেশি করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেখা যাবে যে আমাদের দেশের সবাই পুষ্টিহীনতায় ভুগবে না, সবার কাছে একটু হলেও দুধ পৌঁছাবে। তো আমাদের দেশে দুধ কিন্তু খুবই কম, দুধের প্রোডাকশনও কম। প্রিয় দর্শক বিন্দু, একেবারে শেষ পর্যন্ত চলে আসলাম। তো আমি এখানে যে ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদেরকে, যে ভিডিওগুলো দেখে হয়তো বা ভালো লাগবে, আমার কথা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানা যাবেন, এবং আমার কথা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা ভুলবেন না। আমি অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে কথা বলে এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রিয় দর্শক বিন্দু, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে আমরা পশুকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি, প্রতিবেশীকে ভালোবাসি, আমরা যারা সৃষ্টিকে ভালোবাসি, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে। আমরা যদি নিজের যত্ন যে এরকম করি, আমরা যদি পশুর যত্ন এরকম করি, পশু ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ও আরেকটা কথা আমি যেটা না বললেই নয়, এখন শীতকাল প্রায় চলেই আসতেছে। হ্যাঁ, শীতের পরেই কিন্তু আবার আমরা দেখবো ল্যাম্পি স্কিন ডিজিজ, যেটা প্রতি বছরে বাংলাদেশে হইতেছে। এটার দিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এই শীত মৌসুম শেষ হতে না হতেই গরমের আবহাওয়া চলে আসার সঙ্গে সঙ্গে এই ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাসটি আমাদের দেশে খুবই আক্রমণ করে, বিশেষ করে বাছুরগুলো। হ্যাঁ, তো আমরা আমরা করি কি, অনেক সময় দেখা যায় যে বাছুরদের ভ্যাকসিন করি আর গাভীদেরকে করি না। গাভীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কিন্তু না, আসলে যদি আমরা এই ভাইরাসটাকে একদম শেষ করতে চাই বা নির্মূল করতে চাই, তাইলে কিন্তু আমাদের বড় বড় গরু, গাভী বা এড়ে গরুকে কিন্তু ভ্যাকসিন করতে হবে। এখানে কিন্তু আমাদের অর্থনৈতিক ভাবে বা আমাদের কৃষক ভাইরা এখানে কিন্তু এই একটা কারণেই প্রতি বছরে কিন্তু অনেক বাছুর মারা যাচ্ছে। হ্যাঁ, এই বগুড়াতে মারা যাচ্ছে, দিনাজপুর, রংপুর, প্রতি বছর নিউজ হইতেছে। এবং স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সবাইকে বলা হচ্ছে, আপনারা প্রতি বছর আপনার গোয়াল ঘরে বা আপনার খামারে যতগুলো গরু আছে সবগুলো গরুকেই আপনারা টিকা প্রদান করেন, ভ্যাকসিন করেন। কিন্তু আসলে আমরা সচেতন না, আমরা গ্রামের মানুষ, আমরা এগুলো কথা মানে নেই না, এগুলো মোতাবেক আমরা কাজ করি না। তো আমি একটা কথাই বলবো, আমরা ল্যাম্পি স্কিনের জন্য অবশ্যই আমাদের গরুকে আমরা ভ্যাকসিন করব।